الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ثم أما بعد। শেষ যে দুইটা আলোচনা আমরা শুনেছি তা ছিল অসাধারণ অনুপ্রেরণা। আজ আমি সেরকম কোনো বক্তব্য পেশ করতে যাচ্ছি না। শুরু করার পূর্বে আপনাদের কিছুটা মানসিকভাবে প্রস্তুত করে নিতে চাই। এখন আমি আপনাদের সাথে যা শেয়ার করতে যাচ্ছি আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ, যে বর্তমান সভ্যতার কিছুটা পটভূমি মুসলমানদের জানা থাকা উচিত। আমি এমন কিছু নিয়ে কথা বলবো যা বুঝতে হলে আপনাদের অনেক মগজ খাটাতে হবে। আপনারা সারাদিন ধরে এমনিতে এখানে বসে আছেন, মানসিকভাবে অনেকটা ক্লান্ত, তাই দোয়া করুন যেন আমি পরিষ্কারভাবে ধারণাগুলো আপনাদের নিকট উপস্থাপন করতে পারি এবং আপনারা যেন আমার চিন্তা পদ্ধতির সাথে একাত্ম হতে পারেন। যে কারণে আমি ভূমিকাটা দিচ্ছি তা হলো, যখন আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করব, এভাবে আমি শিক্ষা দিয়ে থাকি, আমি শুধু প্রশ্ন করার নিমিত্তে কোনো প্রশ্ন করি না। যখন আমি কোনো কিছু জানতে চাইবো, আশা করি আপনারা জোর আওয়াজে তার জবাব দিবেন। এর ফলে আমি বুঝতে পারবো যে আপনারা জীবিত আছেন। একমাত্র এভাবেই আমি বুঝতে পারবো যে আপনারা এখনো নিঃশ্বাস নিচ্ছেন। তাই বক্তব্য চলা অবস্থায় আমি আপনাদের নিকট অনেকবার বিভিন্ন প্রশ্ন করব, আপনারা জবাব দিলেই কেবল আমি আলোচনা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো। আমি আশা করছি আধা ঘন্টার মধ্যে আলোচনা শেষ করতে পারবো। যদি না পারি তবে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা শুনেছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা শুনেছি, কিন্তু আমি আলোচনা শুরু করতে চাই ইউরোপের ইতিহাস নিয়ে। ইনশাআল্লাহ ইউরোপের কিছু ইতিহাস নিয়ে আমাদের সময়ের সমস্যাগুলো উপলব্ধি করার জন্য এই প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। আমি আপনাদের সেই সময় ইউরোপে নিয়ে যাচ্ছি যখন চার্চের কর্তৃত্বের বিরুদ্ধে একটা বিদ্রোহ দেখা দিয়েছিল। আপনারা যদি এটা না জেনে থাকেন, তার সারমর্ম হলো তখনকার ইউরোপ ছিল একটি ধর্মীয় সমাজ, আর সমাজের উপর চার্চের ছিল ব্যাপক কর্তৃত্ব। সে সময়ের চার্চ নিষ্ঠুর নিপীড়নমূলক নীতি গ্রহণ করেছিল। পোপের কথাকে এক কথায় সৃষ্টিকর্তার কথা সমান মূল্য দেওয়া হতো। কেউ পোপের কথার সাথে দ্বিমত পোষণ করলে তাকে আমাদের ভাষায় মুরতাদ ঘোষণা করা হতো, ধর্ম থেকে তাকে বের করে দেওয়া হতো এবং হত্যা করা হতো। তাদের মতে চার্চের সাথে দ্বিমত পোষণের একমাত্র ক্ষতিপূরণ রক্তের মাধ্যমে দিতে হবে। তাকে প্রথমে নির্যাতন করা হতো, তারপর হত্যা করা হতো। তারা মনে করত তার আত্মাকে রক্ষা করার এটাই একমাত্র উপায়। ইউরোপ এই ধরনের ধর্মীয় মতবাদ দ্বারা দীর্ঘকাল শাসিত হয়েছে। এর ফলে দুইটি মতবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। তখন উভয়টা প্রায় একই সময় আত্মপ্রকাশ করে। তার মধ্যে একটা হলো প্রোটেস্ট্যান্ট রিফরমেশন। চার্চের মতে সাধারণ মানুষের বাইবেল পড়ার কোনো অধিকার নেই। তারা নিজে নিজে বাইবেল পড়তে পারবে না। চার্চের অথরিটি বা পোপের নিয়োগকৃতরাই কেবল বাইবেল পড়তে পারবে এবং এর ব্যাখ্যাও তারাই করবে। তাদের ব্যাখ্যার বিপরীতে কোনো ভিন্ন মত পোষণ করা যাবে না। কিন্তু প্রোটেস্ট্যান্ট আন্দোলন এসে ঘোষণা দিল, না, প্রত্যেক খ্রিস্টানের বাইবেল পড়ার অধিকার থাকতে হবে। নিজেদের জন্য পড়বে, নিজেদের জন্য এর থেকে অর্থ খুঁজে নেবে, এর জন্য আমাদের চার্চের দরকার নেই। এভাবে চার্চের কর্তৃত্বের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। সংক্ষেপে এটাই প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট। এই ব্যাখ্যাকে বলা যেতে পারে ক্লাস 7-8 এর ছাত্রছাত্রীদের উপযোগী ব্যাখ্যা। সে সময় আরেকটা মুভমেন্টের আত্মপ্রকাশ ঘটে। এই আন্দোলনটি ছিল আরো বেশি শক্তিশালী, আর দুইটি আন্দোলন পরস্পর সম্পর্কযুক্ত। তো দ্বিতীয় আন্দোলনকারীরা বলতে লাগলো, চার্চ এতদিন ধরে যে মতবাদ প্রচার করে আসছে বৈজ্ঞানিক দৃষ্টিতে তা যৌক্তিক নয়। চার্চের এই মানুষগুলো দর্শনের বই পড়েছে, বিজ্ঞানের বই পড়েছে, যা কিছু তাদের মতবাদের সাথে মিল রাখে না। যেমন বাইবেলের মধ্যে পৃথিবী হলো মহাবিশ্বের কেন্দ্র। কিভাবে আমরা এটা মেনে নিব যেখানে বৈজ্ঞানিক আবিষ্কার এই মতের সাথে সাংঘর্ষিক? আমরা এই বিশ্বাস মেনে নিতে পারি না। এর ফলে চার্চ বৈজ্ঞানিক অনুসন্ধানকে কুফর বা ধর্মদ্রোহিতা হিসাবে ঘোষণা করলো এবং এই জন্য তারা লাইব্রেরির পর লাইব্রেরি পুড়িয়ে ফেললো, বৈজ্ঞানিকদের হত্যা করেছিল, দার্শনিকদের মেরে ফেলেছিল, যে বিষয়গুলো মূলত ফরাসি বিপ্লবের একটা প্রেরণা জুগিয়েছিল। খ্রিস্টান মতবাদের দুইটা দিক, প্রথমত এটা নিপীড়নমূলক, দ্বিতীয়ত এটা অযৌক্তিক। এভাবে দুই দিক থেকে চার্চ বিদ্রোহের শিকার হয়, ধর্মীয় দিক থেকে প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট দ্বারা এবং বৈজ্ঞানিক দিক থেকে সেকুলার আন্দোলন দ্বারা, যা চার্চের কর্তৃত্বকে একেবারে দুর্বৃত্ত করে দেয়। তো এখন ইউরোপ জুড়ে এই বৈপ্লবিক আন্দোলন চলছিল, আর এই আন্দোলন ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী এক আন্দোলন। যখন এই বিপ্লব ঘটে গেল, হঠাৎ করেই পুরো ইউরোপ একটি মুক্ত চিন্তার সমাজে পরিণত হলো। তারা নতুন করে আবিষ্কার করতে লাগলো কোন কোন বিশ্বাস তাদের ধরে রাখা উচিত আর কোন কোন ধারণা চিন্তা সমাজের কেন্দ্রে থাকা উচিত।
এটা নবচিন্তা চেতনার একটা মুক্ত বাজারে পরিণত হলো। এই সময় কয়েকটি দর্শনের আত্মপ্রকাশ ঘটে। মূলত প্রথম দিকে সেরা সেরা বিজ্ঞানীদের অনেকেই ছিলেন নামকরা দার্শনিক, সুতরাং তাদের নিকট দর্শন এবং বিজ্ঞান একসাথে সম্পর্কযুক্ত ছিল। আর ধারণা চিন্তার এই মুক্ত বাজারে শুধু একটি নয়, অনেকগুলো দর্শন একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হলো। কিন্তু আমি চাই আপনারা এই বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু একটা কমন চিন্তা অন্য সবার চিন্তার উপরে প্রভাব বিস্তার করছিল। যদিও এই চিন্তার ছোটখাটো ভিন্ন পাঠও রয়েছে, তবু বলা চলে একটি চিন্তা শেষ পর্যন্ত বর্তমান থেকে দেয়। আর এটি শুধু ইউরোপে সীমাবদ্ধ থাকেনি, এই চিন্তাটি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আজ আমরা যে বিশ্বে বসবাস করছি তা আসলে সেই মতবাদ বা সেই ধারণাগুলোর প্রতিক্রিয়ার ফল। তাই আমি প্রথমে সেই ধারণাগুলো সংক্ষেপে ব্যাখ্যা